পুরো পৃথিবী যেন থমকে গেল আমার। আর কত, শেষে কিনা আরও একটা নিকৃষ্ট লোকের হাতে পড়েছিলাম আমি। শুধু তাই নয়, আরও এক কঠিন সত্যের মুখোমুখিও যে হলাম। হায় পৃথিবী, হায় জীবন, এরই নাম জীবন। নিথর হয়ে দাঁড়িয়েছিলাম আমি। জিসানের বলা কথাগুলো আমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিয়েছিল। সে সময় আমাকে একদম ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, কিন্তু হ্যাভেনকে করে তুলেছিল ভয়ঙ্কর এক হিংস্র মানব। ওর সে ভয়ানক রূপ দেখে আমি আরও স্তব্ধ হয়ে যাই। কয়েকজন মিলে জিসানকে মাটিতে ফেলে দেয়। হ্যাভেন ক্ষিপ্ত হয়ে একের পর এক আঘাত করতে থাকে ওকে। আহত গলায় জিসান বলে ওঠে, বাঁচতে পারবি না কেউ, অনেক বড় দাম দিতে হবে তোদের, তোদের মৃত্যু হবে খুবই নৃশংস। কথা শেষ করতে না করতে হ্যাভেন উচ্চ সুরে হেসে ওঠে। ওর জননেন্দ্রিয়তে একের পর এক আঘাত করতে থাকে আর বলে, তার পূর্বেই খুবই নৃশংস ঘটনা ঘটবে তোর সাথে, কিন্তু এই ঘটনা কারো সম্মুখে উচ্চারণও করতে পারবি না। দিন পেরিয়ে তোর রাত চলে এসেছে জিসান, আর আমার এসেছে রাত পেরিয়ে দিন। এমপির ছেলে হয়ে এমন জঘন্য কাজ কী করে করতে পারলি তুই? ঘরে বউ রেখে অন্যের বউয়ের দিকে নজর দিস। আজকে এখানে যা ঘটবে তা যদি প্রকাশিত হয়, তাহলে মনে রাখিস তোদের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে এখানেই। সেই সাথে তোর অবৈধ সম্পর্কের বৈধতা তকমা দেওয়া সম্পর্কেরও বিনাশ হবে। জিসান আর্তনাদ করতে থাকে। হ্যাভেন তাচ্ছিলের হাসি দিয়ে বলে, তোর মতো বেঈমানের বাচ্চাকে একবারে শেষ না করে ধীরে ধীরে শেষ করা উচিত। আজকের পর তোকে দিয়ে তোর বউয়ের সব মিটলেও দৈহিক চাহিদা কোনোদিন মিটবে না। দিনের পর দিন তোর বউয়ের চোখে স্পষ্ট দেখতে পারবি তোর অক্ষমতা। বলেই পাশের ছেলেদের দিকে তাকালো। ওদের মধ্যে একজন সঙ্গে সঙ্গে রড এগিয়ে দিল। হ্যাভেন হো হো করে হাসতে হাসতে জিসানের জননেন্দ্রিয়তে রড দিয়ে আঘাত করলো। সাথে সাথে ভয়ানকভাবে ছটফট করে আত্মচিৎকার করতে শুরু করলো জিসান। পুরো রুম জুড়ে বিদঘুটে অন্ধকার ছিল। দুর্বল শরীর নিয়ে উঠে বসি আমি। হাত দিয়ে আশেপাশে স্পর্শ করতে বুঝি মেঝেতে শুয়েছিলাম। মাথা চেপে ধরে মনে করতে থাকি সবটা। হ্যাঁ, সেই নির্মম দৃশ্যটা দেখা মাত্রই সেন্স হারিয়ে ফেলি আমি। সেন্স ফিরতে নিজেকে আবিষ্কার করি চারিদিকে ভিটকুটে অন্ধকারাচ্ছন্ন একটি রুমে। ভয়ে হাত পা কাঁপতে থাকে, চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে থাকে। বসা থেকে উঠে দু হাত সামনে রেখে অন্ধের মতো দরজা খুঁজতে থাকি। অল্প আওয়াজে বলতে থাকি, কেউ আছো? এগুতে এগুতে দেয়ালে দু হাত আটকে যায়। বুঝতে পারি ওদিকটায় দরজা নেই। আবারও দরজা খুলতে থাকি। সেই সময় পুরো রুমে আলোর ঝলকানি দেয়। চমকে গিয়ে রুমে নজর বোলাতেই দেখতে পাই হ্যাভেন এক হাঁটু ভাঁজ করে তার উপর এক হাত রেখে আরেক হাঁটু মেঝেতে মেলে দিয়ে সিগারেট খেয়ে যাচ্ছে। ওনার ঠিক পাশেই সেই রডটা রাখা, যা দেখে ভয়ে আমার শরীর অসাড় হয়ে গেল। ভয়ে ভয়ে পুরো রুম দেখে দরজা দেখিয়ে পালানোর চেষ্টা করি, কিন্তু পারি না। তার আগে হ্যাভেন আমাকে এক টান দিয়ে মেঝেতে ফেলে দেয়। পেট বরাবর সজোরে এক লাথি মারে, যার ফলে ছিটকে দেয়ালের সাথে বাড়ি খেয়ে মেঝেতেই পড়ে যাই। ব্যথায় কুকাতে কুকাতে মা গো বলে আর্তনাদ করতে থাকি। আমার সেই আর্তনাদে হ্যাভেন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। আশেপাশে হিংস্রভাবে তাকিয়ে রডটা হাতে তুলে নেই। আমার দিকে তেড়ে আসতেই আমি ভয়ে চোখ মুখ খিচে আল্লাহ বলে চিৎকার করে উঠি। থেমে যায় হ্যাভেন। ওনার হাত থেকে রডটা পড়ে যায়। পরক্ষণে আবারও তেড়ে এসে চুলের মুঠি ধরে বলে, পরপুরুষের স্বাদ নিতে মন চায় খুব না? বল, খুব শখ জেগেছে পরপুরুষের স্বাদ নেওয়ার? আমি আর সহ্য করতে পারি না, চিৎকার করে বলতে থাকি, বিশ্বাস করুন, আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছিলাম। আপনার থেকে রেহাই পাওয়ার জন্য পালিয়ে যাচ্ছিলাম, অন্য কোনো মতলব ছিল না। কথাটা শুনে আরও খেপে যায় উনি। উন্মাদের মতো আবারও রডটা হাতে নেয়। ভয়ে কলিজা শুকিয়ে যায় আমার। বাঁচার জন্য নিজের সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়াই। দৌড়ে দরজা খুলতে যেতেই আমার শাড়ির আঁচল টেনে সম্পূর্ণ শাড়ি নিয়ে নেয় উনি। দরজার সিটকিরিতে হাত দেওয়ার আগে পেছন থেকে শাড়ি দিয়ে গলা পেঁচিয়ে ধরে হিংস্র গলায় বলে, আমার থেকে রেহাই এই জীবনে আর পাওয়া হবে না, এক মৃত্যু ছাড়া। তাই মৃত্যুকে বরণ করে নিই বলে সর্বশক্তি দিয়ে শাড়ি পেঁচিয়ে গলা চেপে ধরে। পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসে আমার। দু পা মেঝেতে দাপড়াদাপড়ি করতে থাকি। দু হাত দিয়ে ওনার মুখে গলায় খামচে ধরি। শেষ মুহূর্তে মা বাবা বোনের মুখটা স্মরণ করতেই আচমকাই ছেড়ে দেয় আমাকে। আমার শরীরটা নেতিয়ে পড়ে থাকে মেঝেতে। নিবু নিবু চোখে দেখতে পাই হ্যাভেনের রক্তিম দুটো চোখ। জ্ঞান হারানোর পূর্বে শুনতে পাই ওনার বলা কিছু কথা। তোদের মতো মেয়ে জাতিকে ভালোবাসার মতো ভুল আর এই হ্যাভেন করবে না, করবে না, করবে না বলেই চিৎকার করতে থাকে। যখন জ্ঞান ফেরে আমি মেঝের এক পাশে পড়েছিলাম।
একটু দূরে আমার শাড়িটা পরে আছে। উঠে বসলাম। হামাগুড়ি দিতে গিয়েও দিতে পারলাম না। তখনকার লাথির রেশ মারাত্মকভাবে রয়ে গেছে। মা বলে কোকিয়ে উঠলাম। তলপেট চেপে ধরে ডুকরে কেঁদে উঠলাম। সেই সময় অনুভব করলাম আমি খুব বেশি দিন বাঁচব না। হ্যাভেনের হাতেই কোনো একদিন কোনো এক সময় মৃত্যু হবে আমার। ওই মানুষটা খুবই ভয়ানক, খুবই ভয়াবহ তার আচরণগুলো। ভাবনার মাঝে দরজা খোলার শব্দ পেলাম। সে মুহূর্তেই চমকে গেলাম আমি কোথায় আছি? হ্যাভেন আমাকে কোথায় নিয়ে এসেছে ভাবতে বুকের ভিতর কি যেন কামড়ে ধরল। সত্যিই মৃত্যু দিবে আমায় হ্যাভেন? এই জীবনে আর মাকে বাবাকে বাবা বলে ডাকা হবে না? একটি বার মায়ের বুকে মাথা রাখা হবে না? ছোট বোনকে পরম স্নেহে বুকে টেনে নেওয়া কি এ জীবনে আর হবে না? একটি মেয়ের জীবন কি করে এতটা সস্তা হতে পারে? নিজের জীবনের প্রতি ঘৃণা ধরে গেল ভীষণ। রুমে প্রবেশ করেই দরজা লাগিয়ে দিল হ্যাভেন। ওনাকে দেখে ভয়ে নিজেকে একদম গুটিয়ে নিলাম। পুরো রুমে একটি হুইলচেয়ার আর মোড়া ছাড়া তৃতীয় কোনো বস্তু ছিল না। হ্যাভেন ঢুলো ঢুলো শরীরে এগোতে লাগলো। আমি ভয়ে ভয়ে তাকালাম ওনার দিকে। ওনার হাতে ছিল মদের বোতল। অর্ধেক বোতল মদ শেষ করে বেশ শব্দ করে মেঝেতে রাখলো। বিয়ের পর থেকে কখনো ওনাকে সিগারেট খেতেও দেখিনি। যতটুকু শুনেছি ওনার সিগারেট বা মদের নেশা নেই। সেদিনই প্রথম নেশাগ্রস্ত অবস্থায় দেখি ওনাকে। ঘাড় বাঁকিয়ে অদ্ভুতভাবে হাসতে হাসতে এগোতে থাকে আমার দিকে। আমি ভয়ে হু হু করে কেঁদে উঠি। উনি হাঁটু গেড়ে বসে এক হাত আগাতে থাকলো আমার দিকে। আমি দু হাত জোর করে কাঁদতে লাগলাম। নেশাবিহীন যে মানুষটা উন্মাদের মতো আঘাত করেছে আমাকে নেশাগ্রস্ত অবস্থায়, সে ঠিক কী করবে ভাবতে আমার শরীর অবশ্যই আসছিল। আমার অসহায়ত্ব বোধহয় একটু কড়া নাড়ল ওনার মনে। হাত থেমে গেল ওনার। চুপচাপ নিঃশব্দে আমার পাশে দেয়ালে পেট মাথা ঠেকিয়ে পা দুটো মেলে দিয়ে বসলো। প্রায় ঘণ্টাখানেক চুপ ছিলেন উনি। আমিও প্রাণ হাতে নিয়ে দু হাঁটুতে মুখ গুজে বসেছিলাম ওনার পাশে। নীরবতা ভেঙে উনি বললেন, আমি কিন্তু মাতাল নই, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। চমকে তাকালাম ওনার দিকে। গা ভাসিয়ে মদ্য পান করে শরীর ছেড়ে বসে বলছে, আমি কিন্তু মাতাল নই। এর থেকে বড় মাতাল আর কে হতে পারে? আমার দৃষ্টিতে দৃষ্টি ফেললেন উনি। আমি চোখ সরিয়ে নিলাম। আরও চোখে এক পলক তাকাতেই আটকে উঠলাম। উনি আমার দিকে মায়াবী এক দৃষ্টি ফেলে মৃদু হাসছে। কী অদ্ভুত সেই দৃষ্টি, কী অদ্ভুত সেই হাসি! এতদিন কোথায় ছিল এই দৃষ্টি, এই হাসি? চোখ বুজে এক দীর্ঘশ্বাস ছেড়ে আবারও তাকালাম ওনার দিকে। উনি বসা থেকে মেঝেতেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়লেন। পরনে ধূসর রঙের শর্ট প্যান্ট, সাদা রঙের টি শার্ট। বিয়ের অনেকগুলো দিন পর সেদিনই প্রথম খুব ভালো করে খেয়াল করলাম ওনাকে। ঘন ঘন শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। কি অস্থিরতা শ্বাস প্রশ্বাসে! এই অস্থিরতার কারণ যে শুধুই আমি তা স্পষ্ট বুঝতে পারলাম। চোখ বুজেছিলেন উনি। আমি ভয় ভয় চোখে একটু পরপর ওনাকে দেখছিলাম। ফ্যানের বাতাসে ওনার কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো মৃদু উঠছিল। অশান্ত মানুষটা হঠাৎই কেমন শান্ত হয়ে পড়ে আছে। ঘড়িতে সময় তখন কটা জানা ছিল না আমার। তবে রাত ছিল হয়তো গভীর রাত। অনেকটা সময় ওনার দিকে চেয়ে থাকি আমি। উনি মোটে কুৎসিত নয়, শুধু গায়ের রং সাদা হলেই তাকে সুদর্শন পুরুষ উপাধি দিতে হবে এমন তো নয়। উনিও সুদর্শন, লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী তিনি। শুধু মনটাই ওনার কুৎসিত, যার ফলে ওনার সৌন্দর্যগুলো চাপা পড়ে থাকে। আমি যখন ওনাকে নতুনভাবে আবিষ্কার করতে ব্যস্ত, উনি তখন চোখ মেলে তাকালেন আমার দিকে। ওনার চোখে চোখ পড়তে অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিলাম। উনি শীতল দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় আমাকে ওনার কাছে ডাকলেন। আমি ভয়ে জড়সড় হয়ে গেলাম। আমার সে ভয় দেখে উনি খুব শান্ত গলায় বললেন, আই লাইক ইট সুন্দরী, বলেই আবারও ইশারা করলেন ওনার দিকে যেতে। ভয়ে ভয়ে আমি ওনার দিকে সরে বসতেই উনি এক টানে ওনার বুকে ফেললেন। আমার মাথা গিয়ে ঠেকলো ওনার বুকে। উনি খুব শক্ত করে জড়িয়ে ধরলেন আমায়। কি জানি তখন কি হলো আমার, হু হু করে কেঁদে উঠলাম। আমার কান্নায় উনি শান্ত ভঙ্গিতেই বললেন, আই ডোন্ট লাইক ইট সুন্দরী। আমি কান্নার শব্দ কমিয়ে ফোঁপাতে লাগলাম। উনি ধরা গলায় বললেন, কিছু নারী ভালোবাসার পূজারী হয়, কিছু নারী অর্থ সম্পদের পূজারী হয়, কিছু নারী হয় বহু পুরুষই আসক্ত। তুমি কোনটি সুন্দরী? চুপ হয়ে রইলাম, কিছু বলতে পারলাম না, শুধু অশ্রু বিসর্জন দিয়ে ওনার বুক ভাসিয়ে দিচ্ছিলাম। উনি লম্বা এক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, নারী মানে শুধু রূপবতী নয়, নারী মানে ধ্বংসময়ী। নারী মানে শুধু মায়াবতী নয়, নারী মানে রহস্যময়। নারীর এক নাম যদি হয় সৃষ্টিকুশলী, তাহলে আরেক নাম হবে বিনাশকারী।
নারী যেমন মা হয়ে একজন সন্তান জন্মদান করে, সুন্দর একটি জীবন উপহার দিতে পারে, সুন্দর একটি পরিবার গড়ে তুলতে পারে, তেমনি নারী একজন মায়ের সন্তানকে ছিনিয়ে নিয়ে একটি পরিবার ধ্বংস করে দিতেও পারে। পৃথিবীতে নারীদের মতো সেরা অভিনয় বোধ হয় আর কোনো প্রাণী করতে পারে না। নারী যখন মা হয়, নিজে অভুক্ত থেকে ভুক্ত থাকার অভিনয় করে সন্তানের মুখে খাবার তুলে দেয়। সেই নারী আবার দিনের পর দিন শাশুড়িকে অভুক্ত রেখে স্বামীর চোখে হয়ে ওঠে আদর্শ বউ। তাদের সে নিখুঁত অভিনয় ধরার ক্ষমতা সব পুরুষের থাকে না। নারী মানে সেরা অভিনেত্রী, সে নারী তুমি। অভিনয় হবে খুব নিখুঁত অভিনয়, ভালোবাসার অভিনয়। পারবে তুমি, পারতে হবে তোমাকে। নিজ স্বামীকে ভালোবাসার অভিনয় করাটা খুব বেশি কঠিন হবে না। ওনার কথা শুনতে শুনতে কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। যখন জেগে উঠি, নিজেকে আবিষ্কার করি হুইল চেয়ারে বাঁধা অবস্থায়। হাত পা বেঁধে বসিয়ে রেখেছিলেন উনি আমায়। যখন উনি ফিরলেন তখন দুর্বল চোখে চেয়ে দুর্বল গলায় প্রশ্ন করলাম, এভাবে বেঁধে রেখেছেন কেন আমায়? অন্যায় শাস্তি তো শেষ হয়নি সুন্দরী। এত স্বল্প শাস্তি দিলে একই অন্যায় একই ভুল করতে দ্বিতীয়বার যে অন্তর কাঁপবে না, তাই শাস্তির পরিমাণ বাড়ানো হয়েছে। আমি আমার দুর্বল চোখ জোড়া টেনে তোলার চেষ্টা করছি ওনাকে দেখার জন্য। উনি হাতে থাকা জিনিসপত্র মেঝেতে রেখে হাঁটু মুড়িয়ে বসে বাঁধনগুলো খুলতে শুরু করলেন। আমি ছাড়া পেয়েও একইভাবে বসে রইলাম। নড়ার বিন্দু মাত্র শক্তি পাচ্ছিলাম না। উনি আমায় কোলে তুলে নিয়ে সেই পরিচিত বিশ্রী হাসিটা দিলেন। সেই মুহূর্তে মনে পড়ে গেল রাতের সেই অমায়িক মৃদু হাসিটা, মোহময় সেই চাহনিটা। কি অদ্ভুত মাতাল অবস্থায় মানুষটা স্বাভাবিক, অথচ এমনিতে এতটা অস্বাভাবিক। আমাকে অবাক করে দিয়ে দুটো ঘুরানি দিলেন। আচমকেই এমনটা করায় ভয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। উনি হো হো করে হাসতে হাসতে মাথা দুলিয়ে বললেন, ও হে সুন্দরী, মধীন মাতাল আমি। বাথরুম থেকে কাপড় পাল্টে বের হতেই উনি টেনে হুইলচেয়ারে বসালেন। আবারও আগের মতো করে বেঁধে ফেললেন। আমি চুপচাপ শুধু ওনার কাণ্ড কারখানা দেখছিলাম। উনি নিজ হাতে খাবার খাইয়ে দিলেন আমায়। কত দিনের খিদে ছিল আমার নিজেও জানি না। কষা মাংস দিয়ে পুরো 2 প্লেট ভাত খেয়েছি সেদিন। খাওয়া শেষে উনি মিটিমিটি হাসতে হাসতে কয়েকটা ওষুধের ট্যাবলেট মুখের সামনে ধরলেন। আমি ভয়ার্ত চোখ মুখে তাকাতেই বললেন, পেটে পেন হচ্ছে, শরীর দুর্বল লাগছে। আই নো দ্যাট সুন্দরী। অবিশ্বাস নিয়েই ওষুধগুলো খেয়ে নিলাম। তারপর উনি পকেট থেকে মলম বের করে আমার খুব কাছে চলে এলো। গলায় মোটা লাল দাগ পড়ে যাওয়ায় আলতোভাবে মলম লাগিয়ে দিল। হাত পা বাঁধা থাকায় শুধু চোখ মুখ খিচে বসেছিলাম। ওনার জুতো মেরে গুরুদান করা শেষ হলে আমার ওষ্ঠে আলতো কামড় বসিয়ে দেয়। আমি নড়ে চড়ে উঠতেই গভীরভাবে ওষ্ঠে চুমো খাই। পুরো 7 দিন ওভাবে পড়ে থাকে আমি। খাওয়ার সময় খাইয়ে ওষুধ সেবন করিয়ে চলে যায়। কোনো দিন রাতেও থাকে না, বসে ঘুমাতে হতো আমাকে। আসলে এটা শাস্তি ছিল না। শাস্তি হলে এত আদর যত্ন করার প্রশ্নই আসতো না। আসলে ওই 7 দিন আমাকে বাড়ির বাইরে রেখে নিজের কাজ হাসিল করে নিয়েছিল উনি। পুরো বাড়িতে সিকিউরিটি বাড়িয়ে দিয়েছিল। বেডরুম থেকে শুরু করে পুরো বাড়িতে সিসি ক্যামেরা সেট আপ করে রেখেছিল। 6 দিনের দিন ভার্সিটিতে আমার সব ডকুমেন্টস জমা দিয়ে অ্যাডমিশন নিয়ে দেয়। নিজের সমস্ত কাজ শেষ করে বাড়ি নিয়ে যায় আমাকে। ওই 7টা দিন ঢাকাতেই ওনার ফ্ল্যাটে রাখা হয়েছিল আমাকে। ও বাড়িতে ফেরার পর কেউ আমাকে কোনো প্রশ্ন করেনি। না শাশুড়ি না ননদ একটাবার জানতেও চায়নি আমি কোথায় ছিলাম, কেন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু 2 দিন কেটে গেলে আমি প্রশ্ন করি হিয়াকে, তার বড় দাদানের প্রথম স্ত্রী কে ছিল? সে এখন কোথায়? বিবাহিত থাকা সত্ত্বেও কেন পুনরায় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে? প্রথম বউ চলে গেছে, না মরে গেছে, না কি মেরে ফেলা হয়েছে? এক নাগারে প্রশ্ন করেই গেলাম। হিয়া ঘাবড়ে গেল ভীষণ। আমি ওর হাত চেপে ধরে বললাম, প্লিজ হিয়া, সবটা আমাকে বলো। আমার সবটা জানা প্রয়োজন। দিনের পর দিন এভাবে ঠকতে ঠকতে আমি শেষ হয়ে যাচ্ছি। মেয়ে হয়ে আরেকটা মেয়ের মনের অবস্থা তুমি খুব ভালো করে বুঝতে পারবে হিয়া, প্লিজ বলো আমায়, তোমার দাদানের প্রথম স্ত্রী কোথায়? হঠাৎই ফোন বেজে ওঠে আমার। হিয়াকে ছেড়ে ফোন রিসিভ করতে ওপাশ থেকে হ্যাভেন বলে ওঠে, আই ডোন্ট লাইক ইট সুন্দরী। নিজের স্বামীকে নিয়ে এত বড় ষড়যন্ত্র তুমি না করলেই পারতে। বেডরুমে এসো, অপেক্ষা করছি, তোমাকে আমার ভীষণ প্রয়োজন। রান্নাঘরে কাজের মেয়েটির পাশে দাঁড়িয়ে টুকটাক কথা বলছিলাম আর হাতে হাতে কাজগুলো করে দিচ্ছিলাম। কিছুক্ষণ আগে হ্যাভেন ফোনে বেডরুমে যেতে বলেছিল, কিন্তু ভয়ে যাওয়ার সাহস হয়নি। আবার না যেয়েও স্বস্তি পাচ্ছিলাম না। দোটানায় পড়ে কাজ করছিলাম। রান্নাঘরের দেয়ালে পিঠ থেকে এক হাত পকেটে গুজে দিয়ে বাঁকা হাসি দিচ্ছিল হ্যাভেন। কাজের মেয়েটা ওকে দেখে চলে যায়। আমি কাপা হাতে প্লেটগুলো গুছিয়ে রাখি আর বলি, আপনি রুমে যান, আসছি আমি।
নিজে যেতে পারলে তখনই যেতে সুন্দরী বলেই এগিয়ে এসে আমাকে কোলে তুলে নেয়। একদম রুমে গিয়ে নামিয়ে দিয়ে দরজা লাগিয়ে দেয়। নিচে কাজের মেয়ে আর আমার বড় দেবর হ্যারি ছিল। লজ্জায় চোখ মুখ খিচেছিলাম। আমি হাজার লজ্জা পেলেও ও বাড়ির প্রতিটি লোকই এসব স্বাভাবিক নিত। তবে শ্বশুরের সামনে কখনো এমন কিছু ঘটাতো না হবেন। এই একটা লোককে বোধহয় কেয়ার করে উনি। আমার হাত ধরে টেনে নিয়ে বিছানায় বসায়। মাথার ঘোমটা সরিয়ে দিয়ে পুরো মুখে ফু দিতে থাকে। আমি জড়সড় হয়ে বসে থাকি। উনি ঠিক কী করবে না করবে কিছু বুঝতে পারছিলাম না। শাস্তি দেবে কি না তাও বোঝা যাচ্ছিল না। নানা রকম আহানা বাহানা করে বুকে টেনে নিলেন আমায়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, বিয়ে মানো না, স্বামী মানো না, তাহলে কিসের এত কৌতূহল আমায় নিয়ে? ভালো তো বাসেন না, তাহলে কেন এভাবে আটকে রাখতে চাইছেন আমায়? কথাটা শুনে ছেড়ে দিলেন আমায়। হো হো করে হাসতে হাসতে বিছানায় ধপাস করে শুয়ে পড়লেন। বললেন, ভালো না বাসলে তুমি এখনও আমার বউরূপে এই বাড়িতে রয়েছ কি করে সুন্দরী? ছল ছল চোখে তাকালাম ওনার দিকে। আমার সে তাকানো দেখে চট করে উঠে বসলেন। তার ছেলের হাসি হেসে বললেন, তোমরা মেয়েরা বড্ড লোভী, আর তুমি হচ্ছ মারাত্মক লেভেলের লোভী একটা মেয়ে। আর আমি তোমার থেকেও 100 ধাপ এগিয়ে বলেই চোখ মেরে আমার দু কাঁধে ধরে বিছানায় ফেললেন। নিজের সম্পূর্ণ ভার আমাকে দিয়ে আমার কপাল থেকে গাল অবধি এক আঙ্গুল স্পর্শ করলেন। আমি চোখ বুজে ফেললাম। আমার সে বন্ধ চোখের পিঠে আলতো ঠোঁট ছোঁয়ালেন। চোখ মেলে তাকাতেই সে বিশ্রী হাসিটা দিলেন। আমি লম্বা এক দীর্ঘশ্বাস ছাড়লাম। উনি সেসবে পাত্তা না দিয়ে আমার সারা অঙ্গে ওষ্ঠু ছোঁয়া দিতে ব্যস্ত হয়ে পড়লেন। সেদিন দুপুরে আমি বা উনি কেউ রুম থেকে বের হইনি। দীর্ঘ সময় উনি আমাতে মত্ত ছিলেন। যখন আমাকে ছাড়লেন তার ঠিক আগের মুহূর্তে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, আমি ভীষণ লোভী, শুধু এই শরীরে আমার লোভ সীমাবদ্ধ থাকেনি আহি। তোমার বক্ষস্থলে ভালোবাসার চাদরে মুড়িয়ে থাকার লোভ জন্মেছে আমার। তোমার বক্ষস্পন্দনে আমার যে নাম রয়েছে সেই নামে স্বীকৃতি পাওয়ার লোভ জন্মেছে। যতদিন না এসব হচ্ছে ততদিন তোমার অভিনয়ই নিজেকে তৃপ্ত করব। কিন্তু অভিনয়ে ভুল যত বেশি থাকবে শাস্তি তত তীব্র হবে। সেদিন রাতে আবারও হ্যাবেন মদ্যপান করে বাড়ি ফিরে রুমে ঢুকেই আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তখনই ওনার গা থেকে মদের গন্ধ পাই আমি। আর বুঝি উনি নেশা করেছেন। কি আশ্চর্য, উনি নেশাগ্রস্ত অবস্থায় থাকলে দূর থেকে কখনোই বোঝা যায় না উনি নেশা করেছেন। ব্যবহারও স্পষ্ট ধরা যায় না। শরীর থেকে মুখ থেকে মদের গন্ধ পেলেই ধরা যায় লোকটা নেশা করেছে। এও হয়। সেদিন সত্যি বুঝতে পারি লোকটা সুস্থ অবস্থায় মাতাল থাকে। ধরে ধরে বিছানায় নিয়ে বসায় ওনাকে, কিন্তু উনি শুয়ে পড়ে। গায়ে শার্ট খুলে দিয়ে টি শার্ট পরিয়ে দিই। এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে মাথার নিচে বালিশ দিই। সব ঠিকঠাক করে উঠে যেতে নিতেই হাত আটকে ধরে উনি। ওনার দিকে তাকাতেই সেদিনের মতো সেই অদ্ভুত হাসি দিয়ে অদ্ভুত চোখে তাকায়। বুকের ভেতরটা কেঁপে ওঠে আমার। কি সুন্দর সে হাসি, কি সুন্দর সে চাহনি। ওনার সেই রূপ আমার হৃদয়ে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি করে দিত। তা হয়তো কোনোদিন উনি জানতেও পারবে না। আহি, বুকে মাথা রাখো। সেদিন দুবার নাম ধরে ডেকেছেন উনি আমায়। যে সুন্দরী ডাকটা শুনে বিরক্ত হতাম, সে ডাকটাকে বড্ড মিস করছিলাম তখন। কেমন যেন মিশ্রিত অনুভূতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছিল আমায়। ধীরে ধীরে ওনার বুকে মাথা রাখি। আমি বুঝে যাই হ্যাভেনের মাঝে দুটো সত্তা রয়েছে। তবে এই দুটো সত্তার মাঝে একটি সত্তার প্রতি আমার ভীষণ দুর্বলতা কাজ করে। সেটি হলো যখন উনি মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় থাকে। হঠাৎই ধীর কণ্ঠে বলে ওঠেন, যতক্ষণ আমার মুখ চলবে ততক্ষণ চুপচাপ এভাবেই থাকবে। আমি ঘোর কণ্ঠে বলি, আর উনি বলতে শুরু করেন ওনার জীবনে ঘটে যাওয়া সেই সর্বনাশের কথা। শুধু কি ওনার সর্বনাশ না, ওনার সাথে সাথে আমারও সর্বনাশ ছিল সেই ঘটনাটি। যখন ধ্বংসলীলা সৃষ্টি হয় তখন কেবল একটি বস্তু, একটি স্থান, একটি মানুষের জীবনেই ধ্বংস হয় না, পারিপার্শ্বিক সব কিছুরই বিনাশ ঘটে। যেমনি ঘটল আমার জীবন, আমার আবেগ, আমার স্বপ্ন, আমার সংসারের বিনাশ। অনার্স ফাইনাল ইয়ারে হ্যাভেন। বন্ধুদের মধ্যে সবচেয়ে ক্লোজ ছিল জিসান। সে বছরই এমপি পদে বিজয়ী হয় জিসানের বাবা। জিসান বন্ধু বান্ধবকে ইনভাইট করে তার নিজের বাড়িতে। সেদিন সবাই সেখানে উপস্থিত হলেও উপস্থিত হয় না হ্যাভেন, কারণ আমার শ্বশুর মশাইয়ের প্রতিপক্ষ ছিলেন জিসানের বাবা। পারিবারিক শত্রুতাকে কখনো পরোয়া করেনি জিসান হ্যাভেন, কিন্তু বাবার পরাজয়কে আনন্দের সাথে গ্রহণ করার মতো ছেলেও হ্যাভেন নয়। বিষয়টি জিসানও বুঝতে পারে, তাই আর জোরাজোরি করেনি। অনার্স সেকেন্ড ইয়ারে পড়তো রূপসা।
অত্যন্ত গরিব ঘরের অবহেলিত সন্তান ছিল সে। পড়ালেখায় আগ্রহী বলে তার খালার সহযোগিতায় ভার্সিটিতে ভর্তি হয়েছিল, কিন্তু হ্যাভেনের সাথে সম্পর্কে জড়ানোর পর থেকে খালার সাহায্য নেওয়ার প্রয়োজন পড়েনি আর। ফার্স্ট ইয়ারে নবীনবরণ অনুষ্ঠানে পরিচয় হয় হ্যাভেনের সাথে রূপসার। একদম সহজ সরল মনের মেয়ে ছিল রূপসা। খুবই সাদামাটা জীবন ছিল তার। এদিকটাই হ্যাভেনের ভীষণ মনে ধরে। সিনিয়র হিসেবে যথেষ্ট সম্মান করত হ্যাভেনকে রূপসা, আর হ্যাভেন প্রতিদিন রূপসাকে এক নজর দেখার জন্য একটুখানি কথা বলার জন্য ছটফট করত। রূপসা যথেষ্ট সুন্দরী একটা মেয়ে। হতে পারে সে অত্যন্ত গরিব ঘরের সন্তান, কিন্তু উপরওয়ালা তাকে অপরূপা করে দুনিয়াতে পাঠিয়েছেন। তার রূপে গুণে সর্বসময় মুগ্ধ থাকত হ্যাভেন। কয়েক মাস কেটে গেলেও কেউ কাউকে প্রেম নিবেদন করেনি, অথচ তাদের মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছিল শুরুতেই। একদিন হঠাৎ করে রূপসা হ্যাভেনকে প্রপোজ করে বসে। বিনিময়ে হ্যাভেন রূপসাকে নিয়ে ছুটে যায় কাজী অফিসে। কয়েকজন বন্ধুকে ফোন করে নিয়ে বিয়ের কাজ সম্পন্ন করে ফেলে। হঠাৎ করে এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারেনি রূপসা। সকলের সামনে হ্যাভেনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিল মেয়েটি। মানুষ যা কল্পনা করে, যা স্বপ্নে দেখে, হুট করে তা পেয়ে গেলেও অনুভূতিটি তখন কেমন হয়, রূপসারও হয়তো তেমন হয়েছিল। তালুকদার বাড়িতে বিয়ের কথা জানাতেই প্রথমে হুমায়ুন তালুকদার ভীষণ রাগারাগি করেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেয় আপাতত ছেলের বউ বাড়িতে উঠবে না। শহরে তাদের ফ্ল্যাটের অভাব নেই, ভার্সিটির কাছাকাছি ফ্ল্যাটটায় থাকবে তারা। বিয়ের ব্যাপারটাও বেশি লোক জানাজানি করতে নিষেধ করেন। বিয়ের ঠিক এনগেজমেন্ট হয়েছে এটুকু জানাতে বলা হয় সকলকে। এদিকে রূপসার পরিবারের কেউ এ বিয়ের ব্যাপারে জানেন না। হ্যাভেন সিদ্ধান্ত নেয় অনার্সটা শেষ করে বাবার বিজনেসে বসবে এবং নিজ পরিবারকে পাঠাবে রূপসার পরিবারের কাছে। চলতে থাকে তাদের পড়াশোনা। ভার্সিটিতে আগের মতো চলাফেরা করে তারা। চুটিয়ে প্রেম করে দুজন। হ্যাভেনের ক্লোজ বন্ধুরা তাদের বিয়ের ব্যাপারে জানত শুধু। দিনের বেলা হ্যাভেন ওর ফ্ল্যাটে যেত না তেমন, তবে রাত হলে তাকে কেউ আটকাতে পারত না। অনেক সময় বন্ধুদেরও নিয়ে যেত ফ্ল্যাটে। রূপসা নিজ হাতে রান্না করে আপ্যায়ন করত তাদের। এমনিভাবে একদিন জিসানের সঙ্গে পরিচয় করিয়ে দেয় রূপসাকে। জিসান বন্ধুর প্রশংসা পঞ্চমুখ। রূপসার মতো সুন্দরী বউ পেয়েছে সে। তার উপর মেয়েটা অত্যন্ত দরিদ্র ছিল। হ্যাভেন যদি মেয়েটার পাশে না দাঁড়াতো তাহলে মেয়েটা হয়তো এই শহরে নিজেকে টিকিয়ে রাখতে পারত না। বিয়ের 1 বছর কেটে যায়। দিনগুলো ভালোই কাটছিল হ্যাভেন আর রূপসার। কত শত পরিকল্পনা করেছিল দুজন নিজেদের জীবন নিয়ে। রূপসার পেটে মাথা গুঁজে বাচ্চা সুলভ আচরণ করে বায়না করেছিল হ্যাভেন সে বাবা হতে চায়। সব ভালোই চলছিল, শুধু বাচ্চা নেওয়ার কথা শুনে রেগে গিয়েছিল রূপসা। সে বাচ্চা চায় না, সে অনেক পড়াশোনা করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। হ্যাভেন হাসি মুখে তার চাওয়াকে সম্মান করে বলেছিল তাই হোক। হ্যাভেন ছিল অত্যন্ত শান্ত প্রকৃতির এবং শক্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, তবে মনের দিক দিয়ে ছিল খুবই নরম প্রকৃতির। রূপসার আগে অন্য কোনো মেয়ের আগমন ঘটেনি তার জীবনে। রূপসাই প্রথম, রূপসাই শেষ, এটাই বলতো সে। রূপসার কোনো আবদার সে ফেলতে পারত না, কখনো শক্ত করে কিছু বলতেও পারত না। একটুখানি স্পর্শ করতে গেলেও হাজারবার ভাবত তার প্রেয়সীর ব্যথা লাগবে না তো। তাদের প্রথম কাছে আসার দিন যখন রূপসা ভয়ে আড়ষ্ট হয়ে অশ্রু বিসর্জন দিয়েছিল, হ্যাভেনের 2 চোখ বেয়ে অশ্রু ঝরেছিল। সিদ্ধান্ত নিয়েছিল কখনই আর এভাবে কাছে যাবে না সে রূপসার। বুকের ভিতর জড়িয়ে নিয়ে সারাটা জীবন দিব্যি পার করে দিতে পারবে। তার সেই সিদ্ধান্তে অবশ্য অটল থাকতে দেয়নি রূপসা। সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন ঘটতে থাকে। নিজেদের বিজনেসেও যোগ দেয় হ্যাভেন। রূপসা পড়াশোনা আর ছোট সংসার নিয়েও ব্যস্ত। দিনের বেলা পড়াশোনা, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে, রাতের বেলা হ্যাভেনের ভালোবাসা শিখতে থাকে। যত দিন যায় বিলাসিতাও বাড়তে থাকে রূপসার। এদিকে কখনোই কোনো আপত্তি ছিল না হ্যাভেনের। সে সিদ্ধান্ত নিয়েছিল বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নিজের সব কিছুই তার নামে করে দেবে। হ্যাভেনের ব্যস্ততা বেড়ে যায়। বেশ রাত করে রূপসার কাছে ফেরে সে। অবশ্য রূপসাকে বুঝিয়েও বলে তাদের অফিসে ইদানিং কাজের চাপ বেশি। দুপুর টাইমে শুধু বাড়ি গিয়ে মায়ের হাতে খাবার খেয়ে আবার বেরিয়ে পড়ে অফিসে। রাতের আগে ফেরা সম্ভব হয় না। এও বলে সামনে মাসে রূপসার বাড়িতে নিজ পরিবারকে পাঠাবে। রূপসা বলে, কি দরকার, আমার পরিবারের আমাকে নিয়ে বিন্দু আগ্রহ নেই। যদি থাকতো, শহরে পড়াশোনা করছি, কোথায় আছি, কোথায় থাকছি, কি খাচ্ছি ঠিক খোঁজ নিত, এক খালার ভরসায় ছেড়ে দিত না। হ্যাভেন তখন পরম স্নেহে বুকে টেনে নেয় রূপসাকে আর বোঝায়, তারা তোমার জন্য না ভাবলেও আমাদের উচিত নতুনভাবে জীবন শুরু করার আগে তাদের দোয়া নেওয়া। দিনটি ছিল সোমবার। দুপুরের দিকে অফিস থেকে বেরিয়ে ফ্ল্যাটে যায় হ্যাভেন।
প্রতিদিন নিয়ম করে এই সময় সে মায়ের হাতে খাবার খেতে যায়, কিন্তু সেদিন যায়নি, কারণ সেদিন তার আর রূপসার দ্বিতীয় বিবাহ বার্ষিকী ছিল। কয়েকগুচ্ছ লাল গোলাপ নিয়ে মুচকি হাসতে হাসতে এগিয়ে যায় দরজার দিকে। রাতে পার্টির আয়োজন করা হলেও অপ্রত্যাশিতভাবে সেই সময় হ্যাভেনকে পেয়ে রূপসা যে আনন্দবতী হবে সেটি দেখার লোভেই কলিং বেল না বাজিয়ে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে সঙ্গে সঙ্গে চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে একজোড়া মানবীর অনাবৃত দেহ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ওষ্ঠ চুম্বনে লিপ্ত হয়ে থাকা দৃশ্য। সে মুহূর্তে সে সময় অন্য কোনো পুরুষ হলে হয়তো ক্ষিপ্ত হয়ে ওদের আক্রমণ করত, কিন্তু হ্যাভেন পারেনি। শ্বাসরোধ হয়ে বসে পড়ে সেখানেই এবং কিছু সময়ের ব্যবধানই জ্ঞান হারায়। যখন জ্ঞান ফেরে নিজেকে আবিষ্কার করে নিজ বাড়িতে, পাশে তাকাতেই দেখতে পায় মা, বোন এবং ভাইদের। সকলকে দেখে গলা ফাটে চিৎকার করে ওঠে রূপসা বলে। তখনই কিছু কাগজপত্র এগিয়ে দেয় হ্যারি। সেখানে চোখ বুলিয়ে ডিভোর্স পেপার দেখে হিংস্র হয়ে ওঠে হ্যাভেন। হ্যারিকে এলো পাথারি ঘুষি দিতে থাকে। একসময় ক্লান্ত হয়ে বসে পড়ে। ঘণ্টা খানেক সময় পার করে নিজেকে শক্ত করে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। ফ্ল্যাটে গিয়ে রূপসাকে পায় না হ্যাভেন। আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই সেখানে। পাগলের মতো ছটফট করতে করতেই জিসানকে ফোন করে এবং পাগলের মতো চিৎকার করতে থাকে, আমার রূপসাকে তুই কি করে স্পর্শ করতে পারলি জিসান? যেভাবে রূপসা আমাকে কাছে টেনেছে ঠিক সেইভাবেই, বলেই শব্দ করে হাসতে লাগলো। আমি তোকে ছাড়বো না আমি তোকে। জিসানের কিছু হলে আমিও তোমায় ছাড়বো না হ্যাভেন। রূপসার ভয়েস শুনে নিভে যায় হ্যাভেন। হাও মাও করে কেঁদে উঠে বলে, আমার সাথে এটা তুমি কেন করলে রূপসা? এভাবে কেন আমায় ঠকালে? এত নিখুঁত ভালোবাসার পরেও কি করে পারলে পরপুরুষে আসক্ত হতে? আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি হ্যাভেন। আমি যদি আমাকে চিনতে পারতাম, আমার সঠিক জায়গা বুঝতে পারতাম, তাহলে এই ভুল কোনোদিন করতে পারতাম না। রূপসা, তুমি কি ভুলে গেছো সেই সব দিনের কথা? কিছু ভুলিনি আমি। তুমি আমার দুর্দিনে আমাকে সহায়তা করেছো ঠিকই, কিন্তু তার বিনিময়ে আমাকে ভোগও করেছো। আমি দিয়েছি শরীর, তুমি দিয়েছো অর্থের প্রাচুর্য। তোমার যেমন অর্থ আছে আমার তেমন রূপও আছে, কিন্তু আমি তোমার অর্থ দেখে আমার সারা জীবন নষ্ট করতে পারি না। আমার মতো রূপবতী নারী কখনোই তোমার মতো কৃষ্ণ মানবকে ডিজার্ভ করে না। তার প্রমাণ আমি দিয়ে দিলাম। আমি পেলাম অতি সুদর্শন পুরুষ জিসানকে। জিসানের বাবা বর্তমান এমপি, ভবিষ্যতে জিসানও এই স্থানে আসবে। সেই জিসানকে প্রত্যাখ্যান করার সাহস আমার হয়নি। দিনের পর দিন তোমার কুৎসিত শরীরের সংস্পর্শে আর থাকতে মন চায় না। আমি আমার সঠিক ঠিকানা এবার পেয়ে গেছি। তুমি বরং তোমার মতন কাউকে নিয়েই সুখে থাকার চেষ্টা করো। বামন হয়ে যাদের হাত দেওয়ার স্বপ্ন আর দেখো না তুমি। কথায় আছে, ছোট লোক কোনোদিন বড়লোক হতে পারে না। হুট করে বড়লোক হয়ে গেলে গর্বে তার মাটিতে পা পড়ে না। জন্মগত জমিদার বা জমিদারের বাচ্চারা কোনো দিন অহংকার দেখায় না। অহংকার দেখায় নামহীন পরিচয়হীন জমিদার তকমা পাওয়া ছোট লোকেরা। পায়ের নিচে পিষে মারা প্রাণীকে কখনো মাথায় স্থান দিতে নেই। অযোগ্যকে যোগ্য স্থান দিলে তার মর্যাদা সে কোনোদিন রাখতে পারে না। তুই হলি সেই নারী। তোর থেকে প্রস্টিটিউটরাও আজ থেকে অধিক সম্মানের অধিকারী আমার কাছে। মনে রাখিস, শুনে রাখ, তোর থেকে অধিক সুন্দরী নারী হবে আমার বউ। শুধু বাহ্যিক দিকে সে তোর থেকে উচ্চ হবে না, চারিত্রিক দিক থেকেও হবে উচ্চ স্থানের অধিকারী। তুই রানী হওয়ার স্বপ্ন দেখবি আজীবনভর, আর সে রানী হয়ে পা ফেলবে আমার দরবারে। ভালোবাসার শুরুটা দেখেছিলি, তুই শেষটা দেখবে সে। এটা আমার নিজের কাছে নিজের প্রতিশ্রুতি। জসিম আহমেদ জিসানের বাবা রাজনীতির দিক থেকে হারিয়েছেন হুমায়ুন তালুকদারকে। এতে তার সব দিক দিয়ে চরম ক্ষতি হয়েছে। জসিম আহমেদের উদ্দেশ্য ছিল হুমায়ুন তালুকদার সহ তার পুরো পরিবারকে সব দিক দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া। বহুদিনের রাজনৈতিক শত্রুতা তাদের। তাই তো তার ছেলে হ্যাভেনের জীবনে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়েছে। মানুষের জীবন অর্ধেক ধ্বংস হয়ে যায় পরম বন্ধুরূপে শত্রুর আগমন ঘটলে। হ্যাভেনের জীবনও ধ্বংস হয়েছে জিসান এবং রূপসার আগমনে। সেদিনের পর থেকে পরিবর্তন আসে হ্যাভেনের ব্যক্তিত্বে। ডিভোর্স পেপারে সাইন করার পর থেকেই যেন নতুন এক হ্যাভেনের জন্ম হয়, যে হ্যাভেন পরিবার, সমাজ এবং শহরের জন্য হয়ে যায় এক আতঙ্কের নাম। রাজনীতিতে পুরো মনোনিবেশ করে। বাবার থেকেও ছেলে হয়ে যায় তুখোড় রাজনীতিবিদ। এসবে হুমায়ুন তালুকদারের খুশি হওয়ার কথা থাকলেও সে খুশি হতে পারেনি, কারণ এর মধ্যে হ্যাভেনের মাঝে অনেক অস্বাভাবিক আচরণ ফুটে ওঠে। বাবা হিসেবে ছেলের এই অস্বাভাবিকতা মেনে নিতে পারেন না তিনি। এদিকে হ্যাভেনে হয়ে যায় একরোখা। কী ঠিক কী ভুল বিবেচনা করে কখনোই কাজ করে না সে।
রাজনৈতিক ক্ষেত্রে এই বিষয়টা তেমন সমস্যার সৃষ্টি করতে পারেনি, কারণ হ্যাভেন পরবর্তীতে জসিম আহমেদের প্রতিপক্ষ হিসেবে নিজেকে তৈরি করেছিল। বাবা নয়, এবার ছেলে হবে প্রতিপক্ষ। তখন থেকে প্রতিটি মুহূর্তে বাড়ির প্রতিটি সদস্যের চোখে ধরা পড়ে শান্তশিষ্ট হ্যাভেনের অশান্ত রূপ। চোখ দুটো সবসময় থাকে রক্তিম বর্ণ, দু চোখ জুড়ে সর্বসময় থাকে প্রবল অস্থিরতা। পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় অনেক ভালো পরিবারের মেয়েকে হ্যাভেনের বউ করে নিয়ে আসবে। নতুন কেউ তার জীবনে এসে জীবনটা সুন্দরভাবে গুছিয়ে দিলে নিশ্চয়ই ভুলে যাবে পুরনো ক্ষত। নামি দামি পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করা হয় তার। মেয়ের বাড়িতে প্রথম দিন উপস্থিত হতেই মেয়ের ফুপু সামনে বলে ওঠে, সবই ঠিক আছে, ছেলের গায়ের রঙটা বেশ চাপা হয়ে গেছে। আমাদের মেয়ে আবার ধবধবে ফর্সা, বাচ্চা কাচ্চা মায়ের রং পেলেই হয়। মেয়ের ফুপুর কথা শেষ হতেই মেয়েকে আনা হয়। মেয়েকে সামনে আনা মাত্রই সকলের সামনে মেয়ের মুখে থুতু ফেলে দেয় হ্যাভেন। তার ছেলের হাসি দিয়ে বলে, তোর ফর্সা চামড়ায় আমার থুতু বড্ড বেশি মানানসই, বলে হনহন করে বেরিয়ে যায়। লজ্জায় মাথা নত করে ফেলে হুমায়ুন তালুকদার। মেয়ের বাড়ির সামনে সেদিন তিনি কতটা ছোট হয়েছেন শুধু তিনিই জানেন। ছেলের আচরণে সে নিজেই হতবাক। বাড়ি ফিরে হিংস্র গলায় হ্যাভেন বলে তার জন্য মেয়ে না দেখতে সময় হলে সে তুলে আনবে কোনো অপরূপ সুন্দরীকে। তারপর থেকেই কারো প্রত্যাখ্যানকে সহ্য করতে পারে না। গায়ের রং নিয়ে কেউ তাকে তুচ্ছ করলে সে যেন খ্যাপা বাঘ হয়ে যায়। সবচেয়ে বেশি আঘাতবোধ হয় এই জিনিসটাতেই পেয়েছিল সে। উপরওয়ালা না হয় ওনাকে গায়ের রঙেই কমতি দিয়েছেন, তাই বলে জীবনে চলার পথে এই কমতিটা এভাবে আঘাত হানবে? ভালোবাসা হারানোর যন্ত্রণা, ভালোবাসার মানুষের তাচ্ছিল্য, বন্ধুত্বে ভালোবাসার বিশ্বাসঘাতকতা উন্মাদ বানিয়ে দেয় ওনাকে। কাউকে সহ্য করতে পারেন না উনি। নিজের মর্জিতেই চলে, অন্য কাউকে তেমন গুরুত্ব দেয় না। অপরাধকে অপরাধ বলে বিবেচনা করে না সে। ডিপ্রেশনে ভুগতে ভুগতে সাইকোপ্যাথিতে আক্রান্ত হয়ে যায় উনি। হুমায়ুন তালুকদার সহ পরিবারের প্রত্যেকেই টের পায় হ্যাভেন দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। কোনোভাবেই যখন তাকে বোঝানো যাচ্ছিল না, সামলাতে পারছিল না, তখন সিদ্ধান্ত নেয় জরুরি ভিত্তিতে তার চিকিৎসা করাবে। কিন্তু সেটি করতেও পারেনি। প্রথম দিন হ্যাভেনের মা বুঝিয়ে শুনিয়ে ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টরকে মারধর করে হসপিটাল অ্যাডমিট করে চলে যায় সে। পুলিশ কেস হতে যাচ্ছিল ব্যাপারটা তার আগে ডক্টর এবং নার্সকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়। একবার পুলিশ কেস হয়ে গেলে এবছর জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে খুবই কাঠখড় পোহাতে হতো হ্যাভেনকে। সেদিন এ পর্যন্তই বলে আমায় হ্যাভেন। তারপর নিশ্চুপ হয়ে ঘুমিয়ে যায় উনি, আর আমি ওনার বুকে মুখ গুজিয়ে অঝরে কাঁদতে থাকি। এত কিছুর মাঝে আমি মেনে নিতে পারছিলাম না হ্যাভেনের জীবনে অন্য কেউ স্ত্রী রূপে ছিল। ঠিক যেভাবে প্রতিটা রাত আমার মাঝে মিশে থাকেন উনি, এইভাবেই মিশে থাকতো রূপসার মাঝে। রূপসাকে ভালোবেসে কাছে টানতো উনি, আর আমাকে নেশার ঘরে বলতো ভালোবাসি। নেশা কেটে গেলে তার ছেলের হাসি দিত। আমি সহ্য করতে পারছিলাম না এই দহন। স্ত্রী হিসেবে নিজ স্বামীর থেকে ভালোবাসা পাওয়াটা আমার অধিকার। সেখানে উনি আমায় বিয়ে করেছেন অসুস্থ মস্তিষ্ক নিয়ে। প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে যে প্রত্যাখ্যানের জন্য ওনার মস্তিষ্ক মন চরমভাবে আঘাতগ্রস্ত হয়েছে। যে গায়ের রঙকে তাচ্ছিল্য করে ওনার ভালোবাসা ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে প্রত্যাখ্যান, সে তাচ্ছিল্য উনি দ্বিতীয়বার সহ্য করবে না বলেই বিয়ে করেছেন আমায়। বজায় রেখেছেন নিজের জেদকে। কী লাভ এমন ভিত্তিহীন একটা সম্পর্কে জড়িয়ে থেকে? ওই লোকটা না হয় অসুস্থ, আমি তো অসুস্থ নই, তাহলে কেন ওনার অসুস্থতাকে সারা জীবনের সঙ্গে করে নেব আমি? সেদিনের পর একদিন উনি আমার ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দেয়। শুরু হয় নিয়মিত ভার্সিটিতে যাওয়া, কিন্তু পড়াশোনায় মন বসাতে পারতাম না। আমাকে যখন উনি ক্লাসে পৌঁছে দেয়, আমার সাথে আরও 7-8 জন ক্লাসে যায়। তারা কিন্তু স্টুডেন্ট নয়, তবুও তারা পুরো ক্লাস টাইম বসে থাকে। ক্লাস শেষে আমার সঙ্গে বেরিয়ে যায়। এরা আমাকে ভার্সিটিতে সর্বক্ষণ ফলো করে। একদিন ভুলবশত একটা ছেলের সাথে ধাক্কা খাই, ফলশ্রুতিতে ছেলেটিকে 3 দিন হসপিটালে কাটাতে হয়, আর বাড়ি নিয়ে আমাকে পুরো 1 ঘন্টা ঠান্ডা পানিতে গোসল করানো হয়। এ সবই ছিল ওনার অসুস্থ মস্তিষ্কের কাজ। পুরো বাড়িতে সিসি ক্যামেরা সেট আপ করা রয়েছে। পুরো ভার্সিটিতে রয়েছে সশরীরে সিসি ক্যামেরা। দম বন্ধ করা পরিবেশে বসবাস করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি। বাবা মা বোনকে দেখার ইচ্ছে হলে উনি নিজে গিয়ে তাদের নিয়ে আসে, তবুও 1 ঘন্টার জন্য নিজ পরিবারের কাছে যেতে দেয়নি। ওনার মন জুড়ে আমার জন্য ভালোবাসা নিয়ে আছে শুধু অবিশ্বাস আর সন্দেহ। কোনোদিন উনি আমায় স্বস্তি দেবেন না, আর না নিজে স্বস্তিতে থাকবেন। দিনের পর দিন আতঙ্কিত জীবন কাটাতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি অসুস্থ লোকটার সাথে মানিয়ে নিতে পারছিলাম না, আর পালিয়ে যেতেও পারছিলাম না।
কিন্তু হঠাৎ করে আজ এমন একটা পরিস্থিতির মুখোমুখি হলাম যে আমার মন মস্তিষ্ক যা বলল ঠিক তাই করলাম। পালিয়ে এলাম ওই শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে। আহির প্রতিটা কথাই মনোযোগ দিয়ে শুনছিল সালমা রহমান সাবা। তার ৩৩ বছরের জীবনে কম মানুষের সাথে পরিচয় ঘটেনি। বহু মানুষের জীবনের বহু জটিলতার কাহিনী শুনেছে। নিজের জীবনেও কম জটিলতার সম্মুখীন হতে হয়নি তাকে। তার কাছে প্রতিটি মানুষের জীবনেই সরল অঙ্কের মতো। প্রথম দিকে সে সিদ্ধান্ত নিয়েছিল আহিকে যে করেই হোক আইনের আওতায় নিয়ে হ্যাভেন থেকে উদ্ধার করবে, কিন্তু ধীরে ধীরে তার সে মনোভাবের পরিবর্তন ঘটল এবং শেষের দিকে চরম বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে ফেলে প্রশ্ন করল, এতক্ষণে নিশ্চয়ই তোমার খোঁজে পুরো শহর তোলপাড় চলছে। যেহেতু পুরো বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে সেহেতু তোমায় খুঁজে পেতে খুব একটা পরিশ্রম করতে হবে না তাদের। আর সেকেন্ড টাইম হ্যাভেন থেকে পালিয়েছ ধরা পড়লে এই শাস্তি ঠিক কতটা ভয়ানক হবে আশা করি বুঝতে পারছো। শাস্তি যাই হোক, হ্যাভেন বেঁচে থাকলে আমার মৃত্যু হবে না ম্যাম, কিন্তু সুযোগ যখন পেয়েছি চেষ্টা তো করাই যায়। আর যদি বেঁচে না থাকে? আতকে উঠল আহি। ভয়ার্ত চোখে মুখে চেয়ে রইল সাবার দিকে। সাবা তাচ্ছিল হেসে বলল, ১.৫ বছরের বৈবাহিক সম্পর্ককে তুচ্ছ করে হাজব্যান্ডকে মৃত্যুশয্যায় ফেলে এসে তার মৃত্যুর আশঙ্কা শুনে ভয় পাচ্ছ? নিভে গেল আহি। দু চোখ উপচে অনবরত অশ্রু ঝরতে শুরু করলো। সাবা আহির ২ হাত নিচে ২ হাতের মুঠে নিয়ে শান্ত গলায় বলল, আমি তোমায় সাহায্য করব, কিন্তু তার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই এবং কিছু প্রশ্ন করতে চাই। আশা করি সঠিক উত্তর দেবে। কিছুক্ষণ চলল পিনপতন নীরবতা। নীরবতা ভেঙে সাবা বলল, মানুষের গোটা জীবনেই ধাঁধার মতন। মানুষের জীবনে কিছু ঘটনা ঘটে, তার মধ্যে কিছু ঘটে স্বাভাবিকভাবে আর কিছু ঘটে অস্বাভাবিক বা অ্যাক্সিডেন্টলি। হ্যাভেনের সাথে তোমার বিয়েটাও অ্যাক্সিডেন্টলি হয়েছে, কিন্তু তুমি কি জানো আমাদের জীবনে স্বাভাবিকভাবে যা ঘটে বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় ক্ষণস্থায়ী, আর হুট করে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়া একটি ঘটনাই আমাদের জীবনের সাথে অতপ্রতভাবেই জড়িয়ে যায়। নিয়তি বদলে ফেলার ক্ষমতা এক উপরওয়ালা ছাড়া কারো নেই, কিন্তু আমরা মানুষরা সেই নিয়তিকে বদলাতে গিয়ে নিজেদের জীবনকে অনেক সময় বিপর্যস্ত করে ফেলি। আহি নিশ্চুপ দৃষ্টিতে চেয়ে রইল। সাবা স্মিথ হেসে বলল, আমার কাছে হ্যাভেন নির্দোষ নয়, সে আমার চোখে অবশ্যই দোষী, কারণ সে একটা মেয়েকে জোর জবরদস্তি করে নিজের জীবনে জড়িয়েছে। এটা তার উচিত হয়নি, কিন্তু অনুচিত বিষয়গুলো আমাদের জীবনে ঘটে যায়। হয়তো এই অনুচিত বিষয়গুলোর মাঝেও রয়ে যায় অনেক বড় উচিত। সাবা এক দীর্ঘশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, কিছু বোঝনি তাই না? আহি ডানে বামে মাথা নাড়ালো। সাবা স্মিথ হেসে বলল, সেদিন যদি হ্যাভেনের গায়ে হাত না তুলতে তাহলে হয়তো তোমার অমত থাকলেও বিয়েটা স্বাভাবিকভাবে হতো, কারণ তোমার মা বাবা রাজি থাকতেন এই বিয়েতে, তাই মা বাবার জন্য তোমার বিয়েটা করতেই হতো। হ্যাভেনের জায়গায় অন্য কোনো ছেলে হলেও বাবা মা জোর করলে বিয়ে কিন্তু তোমায় করতেই হতো। তুমি নিশ্চয়ই বাবা মায়ের অবাধ্য সন্তান নও। এবারেও ডানে বামে মাথা নাড়ালো আহি। সাবা বলল, সেদিন যদি তুমি বাড়ি থেকে পালিয়ে না যেতে এবং জিসানের সাথে হ্যাভেন তোমার না দেখতো তাহলে হয়তো তোমার ওপর ওভাবে টর্চার করা হতো না। পৃথিবীতে কোনো পুরুষই স্ত্রীর পরকীয়া মেনে নিতে পারে না। সেখানে হ্যাভেনের প্রথম স্ত্রী, প্রথম ভালোবাসার মানুষ পরকীয়ায় লিপ্ত হয়ে তাকে প্রত্যাখ্যান করে এমন একটা অতীত যার জীবনে রয়েছে, সে দ্বিতীয়বার এমন কিছুর সম্মুখীন নিশ্চয়ই হতে চাইবে না। তুমি পরকীয়া করনি, কিন্তু তুমি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর যখন হ্যাভেন তোমাকে পায় তখন তুমি ছিলে জিসানের সঙ্গে, যে জিসানই ছিল তার প্রাক্তন স্ত্রীর পরকীয়ার সঙ্গী এবং প্রাক্তন স্ত্রীর বর্তমান স্বামী। সেদিন হ্যাভেনের জায়গায় অন্য যে কোনো ছেলে থাকলেই রিয়েক্টটা ওভাবেই করত। সেখানে যদি হয় সাইকোপ্যাথিতে আক্রান্ত তাহলে তো কথাই নেই। বিস্ময়ের চোখ মুখে চেয়ে রইল আহি, কিন্তু সাবা থেমে রইল না, প্রশ্ন করল, সেদিনের পর বা সেদিনের আগে হ্যাভেন কখনো রাগের বশে তোমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে? না। কি আশ্চর্য, প্রথম দেখায় তুমি গায়ে হাত তুললেও সে হাত তোলেনি, কিন্তু যখন বাড়ি থেকে পালালে এবং জিসানের সঙ্গে পেল তোমায় তখন কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এটা আমার কাছে কিন্তু স্বাভাবিকই লাগছে, ডোন্ট মাইন্ড। আহি করুণ চোখে চেয়ে রইল। তা দেখে আবারও স্মিথ হাসল। সাবা বলল, সাইকোপ্যাথি না থাকলেও যে অবিশ্বাস আর যে সন্দেহটা রয়েছে ওর, সেটাও থাকতো না। আর এই মানসিক অসুস্থতা দূর করার জন্য ডক্টরের থেকে একজন একান্ত সঙ্গিনী ভীষণ প্রয়োজন। ওর মানসিক অসুস্থতা দূর করার জন্য একজন মানুষের প্রয়োজন প্রচুর ভালোবাসা, প্রচুর কেয়ার, অথচ সেসবের কিছুই পায়নি হ্যাভেন। পাবি কী করে? শুরুটাই তো ছিল তার ভুল। সঙ্গিনী খোঁজা ছিল ভুল। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। জোরের উপর কোনো সম্পর্কই মধুর করে গড়ে তোলা যায় না।
এটা ওর মস্তিষ্ক বুঝতে পারেনি। একটু থেমে আবারও বলল, হ্যাভেন দ্বিতীয়বার ভালোবেসেছে, কিন্তু প্রথমবারের মতো বিশ্বাস করতে পারছে না। প্রথমবার তার হারানোর ভয় ছিল না, কিন্তু হারিয়ে ফেলেছে। দ্বিতীয়বার হারানোর ভয় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ওকে, যা ফুটে উঠেছে ওর অস্বাভাবিক আচরণে। ভালোবাসা নয় ম্যাম, নিজের জেদের জন্য উনি আমায় বিয়ে করেছেন। শুরুটা যেভাবেই হোক, ওই মানুষটা তোমায় ভালোবেসে ফেলেছে, আর সে ভালোবাসা থেকেই তোমাকে হারানোর ভয়ে জন্ম নিয়েছে। একসঙ্গে থেকেও আমি যা বুঝতে পারিনি, আপনি শুধু গল্প শুনে সেটা বুঝে গেলেন। অবিশ্বাস্য কণ্ঠে বলল আহি। এখানেই তো লজিক ডিয়ার, বলে মুচকি হাসল সাবা। তার মানে আপনি বলছেন আমার পালিয়ে আসা উচিত হয়নি? পালিয়ে নয়, ছেড়ে আসা উচিত হয়নি। ধরো অপারেশন শেষে যদি হ্যাভেন প্রাণে বেঁচে যায়, জ্ঞান ফেরার পর জানতে পারে তুমি নেই, চলে গেছো, এই কথা শুনে সে মুহূর্তে স্ট্রোক করে মারা যায়, হ্যাভেন কি হবে? চমকে ওঠে ভয়ার্ত কণ্ঠে বলে, এমন কিছু হবে না, আল্লাহ না করুক। এমন ঘটলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না তুমি। আর যদি বেঁচে ফেরে তাহলে তো কোনো না কোনোভাবে তোমাকে খুঁজে বের করবে, কিন্তু তুমি চাইলে আমি সর্বাত্মক সহযোগিতা করব তোমায়। যদি হ্যাভেন থেকে মুক্তি চাও, মুক্তি পাবে। যদি হ্যাভেনের সঙ্গে স্বাভাবিক এবং ভালোবাসাময় জীবন গড়তে চাও, সেটিও পাবে। দ্বিতীয়টি শুনতেই মরিয়া হয়ে উঠল আহি। কিভাবে সম্ভব দ্বিতীয় জীবনকে পাওয়া? প্রশ্ন করতে সাবা বলল, দ্বিতীয় জীবন তুমি তখনই পাবে যখন তুমি মন থেকে হ্যাভেনকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে, নিজ ইচ্ছেতে ফিরে যাবে ওর কাছে। কিন্তু এর জন্য হ্যাভেনকে তোমাকে চিনতে হবে, বুঝতে হবে। তার থেকে বেশি জরুরি নিজের মনকে বোঝা। তোমার মন ঠিক কী চায়? তোমার মনে হ্যাভেন শুধুই অপ্রিয় হয়ে রয়েছে, নাকি প্রিয়র স্থানও দখল করে নিয়েছে? হ্যাভেন শুধুই তোমার ঘৃণা, নাকি ভালোবাসাও? এত কঠিন, এত জটিল প্রশ্নের উত্তর কি করে দেব ম্যাম? আহির বয়স কম, এ বয়সে এত জটিলতা না বোঝাই স্বাভাবিক। ওর বয়সে সাবাও এতটা বুঝদার ছিল না। যদি বুঝদারই থাকতো তাহলে আজ তার জীবনটাও অন্যরকম হতে পারত। বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সাবার। বলল, এই উত্তর সত্যি কেউ কাউকে বোঝাতে পারবে না। সবাইকে নিজের অনুভূতি নিজেকেই বুঝে নিতে হয়। কেউ পারে না কারো অনুভূতি কাউকে বুঝিয়ে দিতে। সময় পরিস্থিতি ধীরে ধীরে সবটা বুঝিয়ে দেয়। নিজের মনের কথা বুঝতে হলেও নিজেকে সময় দিতে হবে। কিন্তু আমার প্রশ্ন, যে পুরুষ 1.5 বছর তোমার শরীর ছুঁতে পেরেছে, সে পুরুষ কি একটুখানিও হৃদয় ছুঁয়ে দিতে পারেনি? থমথমে মুখে চেয়ে রইল আহি। এই উত্তরে যে সে নিজেও পরিষ্কারভাবে বুঝতে পারে না বা বুঝতে চায় না। বারবার মনে পড়ে যায় হ্যাভেনের প্রথম স্ত্রী, প্রথম ভালোবাসা সে নয়, রূপসা। রাত তখন প্রায় 10টা। আহি নিশ্চুপ হয়ে বসে আছে। সাবা তার থেকে উঠে যায় বেলকনিতে। পুরো বাড়ির আশেপাশে চোখ বোলায়। দেখতে পায় 10-12 জন অপরিচিত পুরুষ মুখ। তার আর বুঝতে বাকি নেই এরা হ্যাভেন তালুকদারের লোক। কিন্তু সে একজন আত্মমর্যাদা সম্পন্ন নারী হয়ে অপর নারীর প্রতি জোর জুলুম করাকে প্রশ্রয় দেবে না। আবার সত্যিকারের ভালোবাসা হারিয়ে যেতে দিতেও মন সায় দিচ্ছে না। আর যাই হোক, তার নির্মল এসব শুনলে আহি আর হ্যাভেনের বিচ্ছেদকে কখনোই সাপোর্ট করতো না। এই মুহূর্তে আহিকে জানতে দেওয়া যাবে না তার পুরো বাড়ি ঘেরাও করা হয়েছে, তাহলে মেয়েটা ভয় পেয়ে যাবে ভেবে নিজের দেবর নির্ঝরকে ফোন করলো সাবা। প্রয়োজনীয় কথা বলে চিন্তিত মুখে ঘরে ফিরে আসে এবং কঠিন এক সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত হবে হ্যাভেনের প্রতি আহির ভালোবাসা আছে কিনা তার সঠিক পরীক্ষা। রাতে খাবার খাওয়ার জন্য জোর করেও লাভ হলো না। আহি পানি ছাড়া মুখে কিছুই তুলল না। সাবা আহি দেখে অপলক চোখে চেয়ে আছে। মেয়েটা সত্যি চোখ ঝলসানো সুন্দরী, তবে চোখ জোড়া একদম নির্মলের চোখের মতো, ডাবের পানি নেয় ঘোলাটে, দু চোখের মণি হালকা ব্রাউন কালারের। আহিকে দেখলে নির্মল নিশ্চয়ই গলা উঁচু করে রসিকতা সুরে বলতো, সে তার মেলায় হারিয়ে যাওয়া ছোট্ট বোন। তা শুনে নির্মলের বোন নেহা নিশ্চয়ই জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। মুচকি হেসে সাবা আহিকে নিয়ে একটি রুমে চলে গেল। বিছানায় বসতে দিয়ে পুরনো এক ডায়েরি বের করে তার সামনে ধরল। বলল, সারা রাত নিশ্চয়ই ঘুম হবে না, কিন্তু আমাকে ঘুমাতেই হবে। আর নির্মল অপেক্ষা করছে আমার জন্য। এটা আমার ননদের রুম। ঘন্টা 2 পর আমার দেবর আসবে। তোমার পাশের রুমটাই ওর, ভয় পেও না। তাকে বলা হয়েছে বাড়িতে আমার মেয়ে স্টুডেন্ট আছে। এটা কিসের ডায়েরি ম্যাম? পুরনো ডায়েরি, খুব বেশি পুরনো নয়, তবে এটাতে রয়েছে আমি এবং আমার প্রিয় জীবনের কিছু কাহিনী। সারা রাত কেটে যাবে তোমার, আর হ্যাঁ, সকালে তুমি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তোমার জীবনে এনে দেবে অনেক বড় এক পরিবর্তন। মলিন দৃষ্টিতে চেয়ে মৃদু হেসে প্রশ্ন করল, আপনার এবং স্যারের মানে আপনার হাজব্যান্ডের জীবন ঘটিত লেখা আছে? মৃদু হাসল সাবা লাজুক চোখে, মুখে মাথাও নাড়ালো। আয় নিষ্পলক চোখে চেয়ে রইল সাবার দিকে।
সাবা ম্যাম দেখতে বেশ সুন্দরী। প্রথম দেখায় কেউ বিশ্বাসই করবে না তার বয়স 30 ক্রস করেছে এবং সে একজন প্রফেসর। চেহারার মাধুর্য এবং উচ্চতা দেখে বোঝার উপায় নেই যে সে কলেজ পড়ুয়া নাকি ভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্ট। না বোঝার খাতিরেই অহরহ বিয়ে এবং প্রেমের প্রস্তাব পান এই সাবা ম্যাম। জুনিয়রদের তালিকাই বেশি। হিয়ার কাছে শুনছিল হ্যারিও সাবা ম্যামকে প্রপোজ করেছিল। হীরারও ক্রাশদের মধ্যে প্রথম তালিকায় রয়েছে সাবা ম্যাম। প্রায় অনেক স্টুডেন্টই মারাত্মকভাবে ক্রাশ খেয়ে বসে আছে এই ম্যামকে দেখে। হঠাৎ আহির মনে পড়ল হ্যাভেনের কথা। সাবা ম্যামকে নিয়ে হ্যাভেনকেও বেশ কথা বলতে শুনেছে। ম্যামের বাসা হ্যাভেনে চিনিয়েছে আহিকে। হঠাৎই মেজাজ খারাপ হয়ে গেল আহির। বিড়বিড় করে বকে দিল হ্যাভেনকে। আবার সন্দেহ হলো হ্যাভেন কি ম্যামের বাসায় আসতো? ম্যামের প্রতি কোনোভাবে আকৃষ্ট নয় তো হ্যাভেন? পরক্ষণে ভাবল, ছি কী ভাবছি আমি। আর যাই হোক, হ্যাভেন ক্যারেক্টারলেস নয়। আহি বুঝলো এই মুহূর্তে সে একটু হলেও জেলাস ফিল করছে। সাবা চলে গেছে তার রুমে। আহি বাথরুম থেকে বেরিয়ে পরনের কাপড় ঠিক করে নিয়ে বিছানায় বসলো। ডায়েরিটা ধরে বিড়বিড় করে বলল, সবার জীবনের প্রণয় পরিণয় কত মধুর হয়, অথচ আমার জীবনে প্রণয়ের আগেই ভয়ঙ্কর পরিণয় ঘটল। সাবা ম্যাম সময় কাটানোর জন্য তাদের জীবন কাহিনী পড়তে দিলেন। কেউ কারো জীবন কাহিনী এভাবে কাউকে পড়তে দেয়? একদিনই এতটা আপন করে নিলেন ম্যাম আমায়? নানা রকম চিন্তা করতে করতেই ডায়েরির প্রথম পৃষ্ঠায় চোখ বুলালো আহি। প্রথম পৃষ্ঠা পড়া মাত্রই চমকে গেল সে। প্রথম এই লাইনগুলো কোনো না কোনোভাবে তার জীবনের সাথে যেন মিলে যায়। তাহলে কি ডায়েরি পড়তে দেওয়ার পেছনে অনেক বড় একটা কারণ রয়েছে? রয়েছে এই ডায়েরির ভিতরে অনেক প্রশ্নের উত্তর। এই ডায়েরি পড়ার মাধ্যমে কি তার মনে সকল দ্বিধার অবসান ঘটবে? আমার অপ্রিয় তুমি, আমার প্রিয় তুমি, আমার ঘৃণা তুমি, আমার ভালোবাসা তুমি, তুমি 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 শুধুই তুমি নির্মল। 2006 সাল। গ্রাম থেকে শহরে এসেছি 5 দিন হলো। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আব্বা বিয়ের জন্য জোর করছিলেন, কিন্তু আমার ইচ্ছে ছিল উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো। আমা বাদে বাড়ির প্রতিটি সদস্যই বেশ চাপ দিচ্ছিল বিয়ে করে নেওয়ার জন্য। মেয়ে মানুষ আমি, অ আ ক খ এবি জানলেই হলো। এত পড়াশোনা করে কি হবে? চাকরি বাকরি বা করতে হবে কেন? মেয়ে মানুষ যদি চাকরি করে খায়, পুরুষ মানুষ দুনিয়াতে আছে কেন? ইত্যাদি নানা রকম মন্তব্য করতে শুরু করে বাড়ির লোকেরা। দাদি বললেন, 18 বছর হয়েছে যখন বিয়েটা করতেই হবে। এ বয়সে বিয়ে না করলে পরে নাকি টান থাকবে না। মেয়ে 20তেই বুড়ি, তাই লোকের মুখে বুড়ি শোনার আগেই বিয়ে করে নিতে হবে। ঠিক সময়ে বিয়ে না করলে পরে বিবাহিত বাচ্চাওয়ালা পাত্র ছাড়া ভালো কোনো পাত্র কপালে জুটবে না। আর অসংখ্য নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করেন দাদি। কিন্তু আমি ছোট থেকেই বেশ জেদি ছিলাম। আমার জেদ, আমার মেধা, আমার স্বপ্ন আমার সহায় ছিল। তাই তো সকল বাধা অতিক্রম করে মায়ের সহায়তায় স্বপ্ন পূরণের উদ্দেশ্যে গ্রাম থেকে শহরে চলে আসি। আমার বড় মামা বিদেশে থাকেন। বড় মামি আর মামাতো এক বোন ঢাকা শহরে থাকেন। মামির বাবার বাড়ি ঢাকাতেই। বাবার বাড়ি থেকেই মেয়েকে পড়াশোনা করিয়েছেন। ভার্সিটিতে অ্যাডমিশন নেবে বলেই শহরের দিকে ভাড়া বাসায় মা এবং মেয়ে উঠেছেন। মামা যখন জানতে পারেন আমি পড়াশোনা করতে ভীষণ আগ্রহী এবং বাড়িতে বিয়ে নিয়ে ঝামেলা হচ্ছে, আম্মাকে বলেন আমাকে ঢাকা পাঠিয়ে দিতে। আম্মা তখন আমার চাচাতো ভাই সাব্বিরকে দিয়ে ঢাকা মামির ঠিকানায় পাঠিয়ে দেয়। এ নিয়ে আব্বা আমার সাথে কম ঝামেলা হয়নি। শুনেছিলাম আব্বা নাকি আম্মাকে মারধরও করেছেন। বলেছেন আমার মুখ তিনি বেঁচে থাকতে আর দেখতে চান না। আমিও আম্মাকে চিঠি লিখে সান্ত্বনা দিয়েছিলাম, চিন্তা করো না আম্মা, পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে যখন ব্যাগ ভর্তি টাকা পাঠাবো তখন আর আব্বা এ কথা বলবে না। প্রথম দিন ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম ভাঙলো একদম বিকেল 5টায়। আমাকে উঠতে দেখি মামাতো বোন জ্যাসমিন বলল, এ সাবা, তোর ঘুম ভেঙেছে, চল ছাদে যাই। আমি হাই তুলতে তুলতে বললাম, অন্যের বাড়ির ছাদে যাওয়া কি ঠিক হবে? বাড়িওয়ালারা কিছু মনে করবে না? আরে বোকা, বাড়িওয়ালারা তো এখানে থাকেই না, তারা তো দেশের বাইরে থাকে। সে কিরে, তাহলে তোরা ভাড়া দিবি কাকে? আর এত বড় বাড়ির বাড়িওয়ালাদের একজনেও নেই? হিহি করে হেসে দিয়ে বলল, এই বাড়িতে মালিকের দুটো ভাগ্নে থাকে, তাদের মধ্যে একজন আমাদের ভার্সিটিতেই পড়ে। সেম ভার্সিটি, সেম ডিপার্টমেন্ট, সেম এজ। আরেকজন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। ভাড়া ওদের মধ্যে একজনকে দিতে হবে। অবভিয়াসলি সে একজন বড়টা হবে নির্মল চৌধুরী। বাবা, সব জানিস তো, তারা মাইন্ড করবে না? ধুর, এত কথা না বলে চল তো আমার সঙ্গে, ছেলে দুটো ভীষণ ভালো।
আমার মায়ের সাথে তাদের গলায় গলায় ভাব হয়ে গেছে। আজ সকাল আর দুপুরে মায়ের হাতে রান্নাও খেয়েছি। আমরা যদি ওদের এত আপ্যায়ন করতে পারি, ওরা কেন সামান্য ছাদ শেয়ার করবে না আমাদের সাথে? জ্যাসমিনের সঙ্গে কথা না পেরে ছাদে চলে যাই, কিন্তু বসার মতো বর্ডার ছাড়া আর কিছু নেই। জ্যাসমিন ছোট থেকেই শহরে মানুষ হয়েছে, ভীষণ স্মার্ট একটা মেয়ে, কিন্তু আমি গ্রামের মেয়ে না, ওর মতো স্মার্ট না, শহরের আদব কাদায় বড় হয়েছি না, এত বড় বিলাসবহুল বাড়িতে আগে কখনো থেকেছি। সিঁড়ি দিয়ে ছাদে উঠতে ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলাম, সেখানে বর্ডারে বসার সাহস করে উঠতে পারলাম না। তা দেখে জ্যাসমিন বলল, তুই বস, আমি নিচ থেকে মোড়া নিয়ে আসছি, আড্ডা দিব দুজন অনেকক্ষণ। সময়টি ছিল শরৎকাল। শরৎকালের প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ ও উদার। আকাশ জুড়ে ছিল সাদা মেঘের ভেলা। আকাশের বুকে আপন মনে ডালা মেলে উড়ে যাচ্ছিল কাকার চিলেরা। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রকৃতির স্নিগ্ধ অনুভূতি অনুভব করছিলাম আমি। হঠাৎই কি হলো আমার কে জানে, বুকের ভিতর বয়ে চলল সুখময় মৃদু বাতাস। ইচ্ছে করলো খোলা আকাশের নিচে দুহাত দুদিকে মেলে দিয়ে প্রাণ ভরে অনেকটা সময় শ্বাস নিতে। ইচ্ছেকে কখনো নিজের মধ্যে দমিয়ে রাখতে নেই, নিজের সর্বস্ব চেষ্টা চালিয়ে যেতে হয় নিজ ইচ্ছে পূরণের জন্য। দুহাত দুদিকে মেলে প্রাণ ভরে শ্বাস নিচ্ছিলাম, ঠিক সেই সময় এক জোড়া শক্ত হাত পেছন থেকে আমার পেট জড়িয়ে শূন্যতে তুলে ঘোরপাক খেতে শুরু করলো। মাথা ভন ভন করছিল আমার, আর একটু সময় খুলে হয়তো বমি হয়ে পেট থেকে সব বেরিয়ে যেত। এক জোড়া হাত আমাকে ছাড়তে আমি নিজের ভারসাম্য ঠিক রাখতে পারছিলাম না। অতিমাত্রা ঘোরানির ফলে পুরো পৃথিবীটাই ঘুরতে শুরু করেছিল আমার। পড়ে যেতে নিতেই সেই শক্ত হাত আবারও ঝাপড়ে ধরে উৎকণ্ঠে বলল, চোখ বুজে শক্ত করে ধরে থাকো, আমায় 2 মিনিটেই সেরে যাবে। বেশ অনেকটা সময় ওভাবে থাকার পর যখন স্বাভাবিক হলাম এবং সামনে অতি সুদর্শন এক পুরুষের হাসি হাসি মুখ দেখতে পেলাম, মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। চোখ পাকিয়ে আঙ্গুল উঠিয়ে কঠিন গলায় বললাম, এটা কী ধরনের অসভ্যতামি? আপনি আমায় স্পর্শ করলেন কোন সাহসে? কেন ভালো লাগেনি? রোমাঞ্চকর মোমেন্টে রোমান্স না করলে কি ভালো লাগে নাকি রাগেনি? বলেই মিষ্টি করে হাসল। আমি চোখ কটমট করে চেয়ে দাঁতে দাঁত চেপে বললাম, বেয়াদব কোথাকার, মেয়েদের সম্মান করতে জানেন না? আপনার ঘরে কি মা বোন নেই? ছেলেটা আচমকেই আমার এক হাত চেপে ধরে দুঃখী গলায় বলল, বিলিভ মি সুইটহার্ট, ঘরে বাইরে সব আছে, আমার শুধুই বউটাই নেই। আশ্চর্য, আবার হাত ধরেছেন, ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি হাত টানাটানি করে চিৎকার চেঁচামেচি করছি, তখনই জ্যাসমিন এসে বিস্ময় চোখে চেয়ে প্রশ্ন করল, এ কি, এখানে কি হচ্ছে? কি হচ্ছে মানে, দেখছিস না ছেলেটা অসভ্যতামি করছে? হা করে দাঁড়িয়ে না থেকে জুতো খুলে মারতে পারছিস না? আরে সাবা, কি বলছিস? এ তো বাড়িওয়ালার ভাগ্নে নির্মল। আর নির্মল, তুমি সাবার সাথে এমন করছো কেন? তখনই বুঝতে পারি ছেলেটার নাম নির্মল, বাড়িওয়ালার বড় ভাগ্নে। জ্যাসমিনের কথা শুনে নির্মল আমার হাত ছেড়ে বলল, আরে জ্যাসি যে, গুড ইভিনিং বলেই আমার দিকে বাঁকা চোখে তাকালো, পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে জ্যাসমিনের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, রাগিনীকে কোথায় পেলে? ও আমার ফুফাতো বোন, গ্রাম থেকে এসেছে, আমাদের সাথে একই ভার্সিটিতে একই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। কিন্তু জ্যাসমিনকে আর কিছু বলতে দিল না নির্মল। 32টা দাঁত বের করে হাসতে হাসতে বলল, কোনো কিন্তু নেই, তোমার ফুফাতো বোন বড্ড বেশি রোমান্টিক, তাই তার সঙ্গ দিচ্ছিলাম। বলেই চোখ মেরে পকেটে এক হাত গুজে চলে যায়। আমি বিস্ফোরিত চোখে তাকাই জ্যাসমিনের দিকে। জ্যাসমিন আমতা আমতা করে বলে, এত রাখছিস কেন? নির্মল খুব ভালো ছেলে, আমার সাথে এখন অবধি একটু বাজে আচরণ করেনি। তোকে চিনতে পারিনি তো, তাই হয়তো। তুই জানিস ছেলেটা আমাকে পেছন থেকে জড়িয়ে শূন্যতে তুলে কতবার ঘোরপাক খেয়েছে? বললাম তো চিনতে পারিনি, তাই এমন করেছে, আর কখন এমন করবে না দেখিস। জ্যাসমিনের ওপর চরম বিরক্ত হয়ে সেদিন নিচে নেমে পড়ি। তারপর আর কখনো ছাদে যায়নি। জ্যাসমিনের সাথেও রেগেছিলাম বেশ কিছুদিন, পরে অবশ্য রাগটা কমে যায়। তার 2 দিন পরের ঘটনা, জ্যাসমিনের জ্বর হওয়াতে সেদিন ভার্সিটিতে যেতে পারিনি। আমি একাই চলে যাই ভার্সিটিতে। তখন অবধি তেমন কারোর সাথে পরিচয় ছিল না আমার। আমাকে একা পেয়ে নির্মল ছুটে আসে। আমি ওকে পাত্তা না দিয়ে ক্লাসরুমে গিয়ে বসি। আমাকে ক্লাসরুমে বসতে দেখে মুচকি হেসে চলে যায়। ক্লাস শেষে ক্লাসরুম থেকে বের হতেই সামনে চলে আসে নির্মল। ওর পিছনে বেশ কজন ছেলে মেয়ে ছিল, তার মধ্যে 4 জন ছেলে মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তার মধ্যে একজনের নাম শেখর, আরেকজনের নাম সরস্বতী। ওদের দুজনেরই ধর্মই হিন্দু, আর 2 জন হলো রাব্বি ফাহিম।
আমি বেশ সৌজন্য বজায় রেখে ওদের সাথে কথা বলি। আমাকে গেট অবধি এগিয়ে দেয় ওরা। নির্মল বাইকে বসিয়ে আমাকে ইশারা করে ওর পাশে বসতে বাসায় পৌঁছে দেবে, কিন্তু আমি মুখ ভেঙচি দিয়ে রিকশায় উঠে পড়ি। কিন্তু নির্মল সেদিন রিকশার পিছু পিছু ধীরে ধীরে বাড়ি আসে এবং একসঙ্গে বাড়িতে প্রবেশ করে এবং আধ ঘন্টা ঝগড়া করে তবেই উপরে যায়। মামি আর জ্যাসমিন নীরব দর্শকের মতো আমাদের ঝগড়া দেখছিল সেদিন। প্রায় 3 মাস কেটে যায়। 3 মাসে আমাদের বেশ শক্তপোক্ত বন্ধু মহল্য তৈরি হয়ে যায়। সেখানের মধ্যমণি হলাম আমি আর নির্মল। তবে আমাদের ঝগড়া শুরু হলে বন্ধুমহল শূন্য হয়ে যায়। পড়ে থাকি শুধু আমি আর সে। জেসমিন, শেখর, ফাহিম, সরস্বতী, রাব্বি প্রত্যেকেই ভীষণ ভালো। খারাপ শুধু একজনই, সে হলো নির্মল। প্রত্যেক মাসে কমপক্ষে 3টে ব্রেকআপ না করলে তার যেন পেটের ভাত হজমই হয় না। সব সহ্য করলেও ওর এই গার্লফ্রেন্ড জাতিকে সহ্য করতে পারতাম না। সুন্দর ছেলেদের ক্যারেক্টার কেন সুন্দর হয় না, এই একটা প্রশ্নই সকাল বিকাল করে যেতাম জেসমিনকে। বাচ্চাটি বিরক্ত হয়ে কতবার যে দেয়ালে কপাল ঠুকতে ওর হিসেব নেই। সেদিন নির্মলের বার্থডে ছিল। নিজ হাতে কেক বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাতে কেক কাটার কথা ভাবলেও কাটা হলো না, কারণ আমাদের বন্ধুমহলের বাইরের লোকও সেদিন এসেছিল। রাগ করে আর উপরেই গেলাম না। শেষে সরস্বতী আর জ্যাসমিন এত করে রিকোয়েস্ট করলো যে ওদের উপরে পাঠিয়ে বাধ্য হয়ে হালকা সাজগোজ করে আমিও চলে গেলাম উপরে। নির্মলের রুমের দরজা খোলা ছিল। ভাবলাম সবাই সেখানেই রয়েছে, কিন্তু নিস্তব্ধতায় কেমন যেন সন্দেহ হলো। দরজা অবধি যেতেই থমকে গেলাম আমি। নির্মল একটি মেয়েকে লিপ কিস করছে। মেয়েটা কেমন উন্মাদের মতো নির্মলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। নির্মল ছাড়ানোর চেষ্টা করছে। একসময় মেয়েটার 2 হাত শক্ত করে পেছন থেকে চেপে ধরে ওষ্ঠচুম্বনে মেতে উঠল। সে দৃশ্য দেখে নিজেকে চুপ রাখতে না পেরে উত্তেজনা 2 চোখ বন্ধ করে 2 কান 2 হাতে চেপে ধরে গলা ফাটিয়ে চিৎকার করে উঠি। সঙ্গে সঙ্গে দুজন দুজনের থেকে ছিটকে দূরে সরে যায়। মেয়েটা লজ্জায় লাল হয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে, আর নির্মল বড় বড় চোখ করে আমার দিকে চেয়ে এগিয়ে এসে পিঠে দরাম করে কিল বসিয়ে দেয়। ও মাগো বলেই বসে পড়ি আমি। সঙ্গে সঙ্গে নির্মল চমকিত গলায় বলে ওঠে, ইস, খুব লাগলো বুঝি? 2 চোখ উপচে পানি বেরিয়ে এলো আমার চোখে পানি দেখে নির্মল পিছনের মেয়েটিকে বলল, তৃষা, আজ এসো, কাল মিট করব। মেয়েটার সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে যায়। আমি এক হাতে পিঠে চেপে ধরে উঠে দাঁড়াতেই নির্মল আচমকা কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে আমার সামনে বসে। বলে, এভাবে চিৎকার করলে কেন? বার্থডে গিফট নিচ্ছিলাম, ঠিকভাবে নিতেও দিলে না। এবার তুমি দাও গিফট। চোখ কটমট করে চেয়ে বললাম, ছি, এত নীচ তুমি? আবার দেখে ফেলেছি বলে মারলে আমায়? সরো, তোমার মুখ দেখতেও ঘৃণা হচ্ছে। এই শহরের প্রেম মানে কি শুয়ে পড়া নাকি? সেদিন ফাইম রুম ডেটে গিয়েছিল, আজ তুমি? ছি ছি। নির্মল আমার মুখ চেপে ধরে চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, ইস রাগিনী, ঘৃণার দৃষ্টি ফেলো না। আমি একদম ফাইমের মতো শুয়ে পড়িনি, জাস্ট লিপ টেস্ট চলছিল। আমি ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলাম ওর গালে। মুখের ওপর থেকে হাত সরিয়ে অবাক চোখে চেয়ে রইল নির্মল। আমি ঘৃণা সুরে বললাম, সামনে থেকে সর, আমাকে যেতে দে, তোর মুখ যেন আর না দেখি। আমার রাগ দেখে কেমন ভয় পেয়ে যায় নির্মল। আচমকে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, বিলিভ মি সাবা, গার্লফ্রেন্ডদের খুশি করতে এই কিসটুকু করি, এর বেশি ওরা আমার থেকে কিছু পায় না। শয়তান, ছাড় আমায়। কয়টা মেয়ের ইজ্জত নষ্ট করেছিস তুই? ছি, আমাকে ছাড়। আমাকে কি গার্লফ্রেন্ড পেয়েছিস যে লুচ্চামি করবি আর আমি মেনে নেব? নির্মল আমাকে ছেড়ে দিয়ে আমার চুলগুলো শক্ত করে হাতের মুষ্টিতে নিয়ে টেনে ধরে আর বলে, একদম তুই তোকারি করবি না, অন্তত তোর মুখে তুই মেনে নেব না। তুইও তো করছিস, ছাড় বলছি। আমি করলেও তুমি করবে না সাবা। আর এভাবে রাগ বা ঘৃণাও দেখাবে না। সরি, আর কখনো কাউকে স্পর্শ করব না। আমি ওর কথা শুনে শান্ত হয়ে বলি, দেখো নির্মল, স্পর্শ করো, তবে একজনকে, 1000 জনকে নয়, এবং সে একজন যেন অবশ্যই তোমার স্ত্রী হয়। হাজার হাজার মেয়ের সাথে প্রেম করা, তাদের নোংরাভাবে ছোঁয়া কোনো পুরুষ জাতির কাজ নয়। একজনকে স্পর্শ করতে চাই, একজনকে স্ত্রী রূপে পেতে চাই, একজনকে ভালোবাসতে চাই, একজনকে আমার সকল প্রেম দিতে চাই, সে একজনই হয়ে যাও তুমি। কথাটা শুনে এক ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে তীর ও তীক্ষ্ণ চোখে চেয়ে বলি, আমি তোমার সাথে বন্ধুত্ব ছাড়া কোনো রিলেশনে জড়াতে পারবো না। তোমার ঠোঁট দেখলেই আমার বমি আসছে। কত বেটিকোর শেপ খেয়েছো কে জানে। তোমাকে রিলেশন করতে কে বলেছে? আমি বলছি। আর তোমাকে তো দিনে রাতে আমার ঠোঁট খেতেও বলি নেই। তুমি শুধু আমার বুকে মাথা রেখে আমার অশান্ত বুক শান্ত করবে। আমার মাথা অত সস্তা না যে তোমার বুকে রাখতে যাব। কিল গুতা দিয়া নাক মুখ ফাটাই ফেলবো। এমন মার মারবো না, জীবনে আর মুখের উপর কথা বলার সাহস দেখাবে না।
আসো বুকে আসো, ধমকে সুরে বলল নির্মল। আমি ওকে পাত্তা না দিয়ে রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াই। ছাদে বাকিরা আড্ডা দিচ্ছে, সেখানে যাব ভেবেই দ্রুত পা ফেলি। কিন্তু নির্মল আচমকা আমাকে টেনে পিঠে 3টে কিল বসায় আর বলে, আজ থেকে সবগুলো গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দিলাম। সেই সাথে আমার ন্যাকা গার্লফ্রেন্ডদের কিস্তি করাও বন্ধ করে দিলাম। তুমি যেহেতু আমার গার্লফ্রেন্ড বা বউ কোনোটাই হবে না, সেহেতু তোমাকে কিস্তি করতে পারবো না। তাই বন্ধু হিসেবে তুমি আমার থেকে পাবে শুধুই কিল।